সুপ্রভাত বন্ধুরা, আজ 27 আগস্ট বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আবার হরপাবানে বিপর্যয় হিমালয়ে। বুধবার সকালে নেপালের রাসোয়া জেলার ভেটোকোশি নদীতে হরপাবান নামে। তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় তার আগে ভূমিকম্প হয় এবং তার জেরে ভয়ঙ্কর তুষারধস। নদীর হরপাবানে ইতিমধ্যেই 95 জনের মৃত্যুর খবর জানিয়েছে কাঠমান্ডু প্রশাসন। 291 জন বিদেশি সহ অন্তত 38 জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না। তাদের মধ্যে 141 জন ভারতীয়। তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে, তারা সকলেই কৈলাস মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন। হরপাবানে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াকোট এবং ধারিং জেলা সহ 6টি জেলা। কাদামাটির প্রবল স্রোতের বিপর্যয় ও প্রাণহানির খবর এসেছে নেপাল সীমান্ত লাগোয়া তিব্বতের স্থলবন্দর জিরাঙেও। বিজ্ঞানীরা সন্দেহ করছেন তুষারধসের কারণেই বুধবার নেপালের ভেটোকোশি নদীতে হরপাবান নেমেছিল। বিজ্ঞানীদের একাংশ প্রাথমিক পর্যবেক্ষণের পর জানিয়েছেন, তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল নদীর গতিপথ। জমে যাওয়া জলের চাপে হঠাৎই সেই অবরোধ ভেঙে যায়, ফলে সৃষ্টি হয় হরপাবান। প্রাথমিক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে, একটি তুষারধস লেহেন্দে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি হিমালয়ের হিমবাহের বরফ গলা জলে পুষ্ট কোনো হ্রদও ফেটে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার নেপাল পার্লামেন্টে সেই দেশের বিদেশমন্ত্রী শিশির খনাল জানান, সকাল 8:37 নাগাদ একটি ভূমিকম্প হয়, এরপর একটি তুষারধস ঘটে। তিনি বলেন, সরকার প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ভেটোকোশিতে হরপাবান 8:40 নাগাদ শুরু হয়। বিপর্যয়ের কারণ অনুসন্ধানের কাজ এখনো চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ইরান সেনার বিছিয়ে রাখা সমস্ত মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলছে বা নিষ্ক্রিয় করেছে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইরান বারবার বন্ধ করেছে, যা নিয়ে ফের উষ্মা প্রকাশ করেছেন ট্রাম্প। সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে মাইন স্থাপনকারী যে কোনো জাহাজ বা জলযান তাৎক্ষণিকভাবে আক্রমণাত্মক কৌশলে ধ্বংস করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারিতে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানকে পরাস্ত করার পরে কৌশলগতভাবে হরমুজ ভূখণ্ডের দখল নেবে আমেরিকা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিকে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে। সব দেশের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য। কেন এই নির্দেশ তাও ব্যাখ্যা করা হয়েছে নির্দেশিকায়। মার্কিন বিদেশ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। সেই কর্মসূচি যতদিন চলবে ততদিন ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারভিউয়ের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে ইন্টারভিউয়ের জন্য নতুন তারিখ দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি ট্রাম্প প্রশাসনের তরফে। যুক্তরাষ্ট্রের চোখে সিরিয়া এখন আর সন্ত্রাসবাদের মদতদাতা দেশ নয়। দীর্ঘ 47 বছর পর সন্ত্রাসবাদী দেশগুলোর তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের মতে, এর মধ্যে দিয়ে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগ এবং বৈশ্বিক অর্থনীতিতে দেশটির অর্থনৈতিক ও সামাজিক একত্রীকরণের পথে থাকা চূড়ান্ত বাধা দূর হয়েছে। আসছে দেশের খবরে। নেপালে ভূমিকম্প এবং তজ্জনিত কারণে হরপাবান বিপর্যয়ের পর সতর্কতা বৃদ্ধি করা হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। প্রস্তুত থাকছে ভারত নেপাল সীমান্তে মোতায়েন সশস্ত্র সেনাবাহিনী। বিহারের বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। কিছু কিছু এলাকায় প্রস্তুত থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন চত্বরের সংলগ্ন এলাকায় গড়ে ওঠা 3টি বস্তি খালি করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। ওই চত্বরে বসবাসকারী 350-র বেশি পরিবারকে আগামী 6 সপ্তাহের মধ্যে জায়গা খালি করে সরকারের নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার মান উন্নয়নের স্বার্থে এই 3টি বস্তি অপসারণে বর্তমান কেন্দ্রীয় সরকার কিছুদিন ধরেই সক্রিয় হয়েছিল। বয়স 70 ছুঁই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এই বয়সে তিনি আর বেশি কাজ করতে পারেন না, তাই নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে গতকাল সওয়াল করেছিলেন মহারাষ্ট্রের ওই নেতা। তারপরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসন্ন রদবদল হলে মন্ত্রী হিসেবে গডকরি আর থাকবেন কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিট কেলেঙ্কারির পরবর্তী বিক্ষোভের জেরে সম্প্রতি ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। পেট্রোপণ্য নিয়ে বাধ্যতামূলকভাবে ইথানল মেশানোর নীতির কারণে এখন দেশবাসীর বড় অংশের প্রশ্নের মুখে নীতিন গডকরি। প্রশ্ন উঠেছে স্বজন পোষণে, তাই অস্বস্তি এড়াতে বিজেপির একটি অংশ চায় নীতিনকে দ্রুত মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলতে। ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য এবং অর্থনীতি সংক্রান্ত বৈঠকে ভারতের বাণিজ্য ঘাটতির কথা তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য বাড়িয়ে এই ঘাটতি কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি। মস্কো সফররত জয়শঙ্করের কথায় গত কয়েক বছরে দুদেশের বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। 2021-22 অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $13 বিলিয়ন। 2025-26 সালে তা প্রায় $60 বিলিয়ন পৌঁছেছে। তবে এর সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতিও ব্যাপক বেড়েছে। $6.6 বিলিয়ন থেকে ঘাটতি এখন $50 বিলিয়নেরও বেশি বলে স্বীকার করে নিয়েছেন জয়শঙ্কর। এলপিজি পরিবহনে সড়কের ওপর চাপ কমাতে 7,000 কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। রান্নার গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নয়া প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। ছাত্র বিক্ষোভে এখনও উত্তাল দিল্লি আইআইটি। পাটনায় বিক্ষোভ থেকে আটক 6 বছরের শিশুও পরে মুক্তি। বিপিএসসি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মায়ের সঙ্গে মিছিলে ছিল শিশুও। পুলিশের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মানুষের নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক এই বিজেপি সরকার, ত্রিপুরায় বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। এখন রাজ্যের খবর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কাজের সুযোগ পেলেন নদিয়ার গাংনাপুরের বাসিন্দা দেবজিৎ ভদ্র। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান ভি পদে যোগ দিতে চলেছেন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালকের কাজ করতেন। প্রতিদিন প্রায় 12 ঘন্টা ডিউটির মধ্যেও পড়াশুনো চালিয়ে গিয়েছেন তিনি। কাজের ব্যস্ততা, ক্লান্তি ও নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তার স্বপ্ন ছিল একদিন তিনি ইসরোতে গবেষক হিসেবে কাজ করবেন। একাধিকবার চাকরির পরীক্ষায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি। কোচিং নয়, কাজের ফাঁকে ইউটিউবে তাঁর পড়াশোনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই অবশেষে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার প্রতিবাদে বামপন্থী দলগুলির একটি কনভেনশনের আয়োজন করে। সুকান্ত সেতু ও পল্লীশ্রী থেকে মিছিল এসে যাদবপুর 8B বাসস্ট্যান্ডে পৌঁছায়। কনভেনশন থেকে জানানো হয় যে শিক্ষাঙ্গনে এই ধরনের আক্রমণ গণতন্ত্র ও ভিন্ন মত প্রকাশের অধিকারের ওপর বড় আঘাত এবং এর মোকাবিলায় বামপন্থীদের নেতৃত্বে সকলকে এক হতে হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের UDISE+ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 4,133টি পড়ুয়াহীন স্কুলে 19,502 জন শিক্ষক নিযুক্ত রয়েছেন, যা দেশের মোট পড়ুয়াহীন স্কুলের প্রায় 73%। অন্যদিকে 6,769টি স্কুলে মাত্র একজন শিক্ষকের ভরসায় চলছে, যার নেপথ্যে সঠিক যৌক্তিকীকরণ নীতির অভাব এবং প্রশাসনিক ত্রুটিকে দায়ী করেছেন শিক্ষাবিদেরা। এই প্রসঙ্গে বামেদের বক্তব্য হলো, এই রিপোর্ট প্রমাণ করে যে তৃণমূলের জমানায় বাংলার একসময়ের গৌরবময় শিক্ষা ব্যবস্থা আজ সম্পূর্ণ কঙ্কালসার এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বামেদের মতে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ এবং ড্রপ আউট কমানোর সদিচ্ছা রাজ্য সরকারের নেই। কেন্দ্রীয় তথ্যকে স্রেফ কারিগরি ভুল বলে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা শিক্ষামন্ত্রী করছেন, তাকেও তারা তীব্র কটাক্ষ করেছেন।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টাপাড়া চা বাগানে বকেয়া মজুরি, অসম্পূর্ণ বোনাস এবং শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে অনশনে বসেছেন চা শ্রমিকেরা। গতকাল থেকে শুরু হয় এই অনশন ঘিরে বাগান এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করেও তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। ক্ষুব্ধ শ্রমিকদের হুঁশিয়ারি, অধিকার না পাওয়া পর্যন্ত এখান থেকে পিছু হটব না, প্রয়োজনে এখানেই মরব, কিন্তু দাবি থেকে সরে যাব না। গত মঙ্গলবার গভীর রাতে পানিহাটি 2 নম্বর এরিয়া কমিটির অন্তর্গত আগরপাড়া বটতলা চালবাজারে সিপিআইএম দপ্তরে হামলা চালায় একদল দুষ্কৃতী। একই রাতে ভাঙচুর করা হয় আরএসপির একটি কার্যালয়েও। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বাম দলগুলির পক্ষ থেকে এলাকায় একটি ধিক্কার মিছিল বের করা হয় এবং ক্ষতিগ্রস্ত দপ্তরের সামনে প্রতিবাদী পোস্টার লাগানো হয়। অভিযোগ, এই প্রতিবাদ মিছিলের জেরেই দুপুরে পুনরায় লাঠিসোঁটা নিয়ে বাম কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাহিনী। আকস্মিক এই ঘটনায় রক্তাক্ত হন 6 থেকে 7 জন বাম কর্মী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষে খেলার খবর, গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে ক্লান্তির কারণে হওয়া একটি অপ্রত্যাশিত ভুলের জন্য ফাবিয়ানো কারুয়ানার কাছে পিছিয়ে পড়েছেন ভারতের প্রজ্ঞানন্দ। ইউএস ওপেনের মিক্সড ডাবলসে সেরেনা উইলিয়ামস, আলকারাজ এবং জোকোভিচ সাবালেঙ্কা জুটি বিদায় নিয়েছেন। অন্যদিকে একটি প্রদর্শনে ম্যাচ অংশ নিতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফিরেছেন কিংবদন্তি রজার ফেডেরার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।